আজ আমরা সেই শমশেরগঞ্জ এবং ধুলিয়ানের যারা দাঙ্গা পীড়িত পরিবার, সেই পীড়িত পরিবারের মধ্যে যারা রিফিউজি ক্যাম্প মালদার বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত পাল্লালপুর স্থিত পাল্লালপুর স্কুলে যারা স্থান নিয়েছিলেন বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে নদী পার হয়ে, সেই পরিবারগুলোর মধ্যে কিছু পরিবারকে নিয়ে যারা কলকাতায় এসেছিলেন আমরা মহামান্য গভর্নর সাহেব গতকালের মতো আজকে এনারা আবার গভর্নর সাহেবকে তাদের দুঃখের কথা, তাদের উপরে যে ধরনের রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, সেই বিষয়টি রিলিজিয়াস অ্যাট্রোসিটিস হয়েছে এবং যে ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে, মানে এ তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি। এদেরকে গিয়ে ওই গুন্সরা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্ম গ্রহণ করো। ভাবুন এ কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গনিমতের মাল হিসাবে ব্যবহার করতে হবে, আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্মসিদ্ধ কি ধর্মসিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে। কারণ না হলে এইভাবে যদি ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয় অত্যন্ত চিন্তা। কি করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন, সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন। বলছে পুলিশকে নাকি ওরা মানেই না। আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গাই বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না। আমি শুনে অবাক হয়ে গেলাম। মানে এদের উপর অত্যাচার তো হয়, ওই এলাকায় গেলে যদি আমি একটু আউট অফ দ্য কন্টেক্সট বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি, ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে, মালদায় লোকাল ভাষায় ধুস বলা হয়, ধুস। তা সেইখানে পুলিশদেরকে পয়সা, হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় 2 নম্বর, মুসলিম হলে পয়সাও দেয় না, পুলিশকে ধমকায়। এই হচ্ছে পুলিশের স্থিতি। হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে করতে হবে, আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে। বেআইনি ব্যবসাই হবে, ধমক দিয়ে পয়সা দিতে হবে। এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেখানে বাড়ি ভাঙা হয়েছে, বেদ বোনার একটা বাড়িও আস্ত নেই, গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে। তারাও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ 50,000 টাকা, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে 1,20,000 টাকা নিজেদের শোকেজে রেখেছিল, সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হুলিগ্যান্সরা। আমরা 5টা দাবি মোটামুটি রেখেছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ পুলিশকে এই গুন্সরা, এই মুসলিম গুন্সরা ভয় পায় না। পুলিশকে মাঝে মাঝে মারে, বলছে পিটিয়েছে, মেজবাবু না বড়বাবুকে কাউকে পিটিয়েছে। ওইখানে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এরা। চাল যে বাড়িতে ছিল, যেটা খেতে না পারে, রান্না করতে না পারে, সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। আজকে অবাক লাগছে, 2 জন মানুষ, জলজ্যান্ত মানুষ, তারা খুন হয়ে গেল, হরগোবিন্দ দাস আর চন্দন দাস। কেন খুন হলেন? প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু, তারা সিপিএম করতেন, বিজেপি করতেন না, কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, সেকুলার পার্টি করতেন। চোপানো হলো, তারপরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হলো না। যখন জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতো না, যে ভয়ঙ্কর দৃশ্য, ভিডিওটা আমার কাছে আছে, আমি বের করে দেখাতে বলবো একবার, আমাকে দিন, আমি দেখাচ্ছি। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ, এবং পুলিশ 2 জনকে নাকি গ্রেপ্তার করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি, ফাঁসি।
এই পরিস্থিতি দেখুন, চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস কি অবস্থায় পড়েছিল ভাবুন। মুখ্যমন্ত্রী রাজ্যকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে। এ তো মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখনও তো এই ধরনের ঘটনা ঘটত। এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে, এটা আমরা ভাবতে পারি। এবং ভয়ে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো ক্ষৌরকার, কোনো পুরোহিত পৌঁছতে পারেনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা ময়দানে একটা মিটিং করেছেন। দুধেল গায়েরাও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে, কারণ সেখানে চেয়ার ফাঁকা ছিল। এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, আমরা এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই। ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে, কোর্টে লড়ছে। আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম। আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন তাপস রায় থেকে শুরু করে অমগ্ন ঘোষ, রূপা গাঙ্গুলি, আমাদের তাপস মিত্র, আমাদের এমএলএ পবন সিং, মালতী রাভা রায় এবং বিশাল লামা, এই তিনজন এমএলএ, এবং আমাদের এই যে রিফিউজি ক্যাম্প, হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল, সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল, সেই তিনজন এখানে উপস্থিত আছে। পরে বিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয়, ছিনিয়ে নেয়। কোনো অসুবিধা নেই, বিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক। কিন্তু বারবার ডিএম, এসপি, মালদা ডিএম, এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে, বলছে আপনার বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িটা কোথায়? বাড়িটা তো ভাঙা হয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়িটা ঠিক করে দিন, যাবেন এনারা, এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন। আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে, তো পুলিশ লিখুক, বিএসএফ থাকুক এখানে আগামী 1 মাস 2 মাস, এবং পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন। পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি। বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না। প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোনটিনের সম্মুখীন হতে হয়। প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান। এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে। এটাকে সেকুলারিজম বলে? এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি? মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না? এদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে, তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো, শাখা সিঁদুর ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো। এটা চলতে পারে না। এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সংবিধানের শপথ নিয়েছেন, আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেননি। অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে। যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন, আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন, এটা চলতে পারে না। দুধ আপনি খাচ্ছেন, আপনি লাথি খান। আমরা বা এনারা হিন্দুরা লাথি খেতে প্রস্তুত নয়। এবং আমি এই রাজ্যের যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ করি যে আপনারাও সামনে এগিয়ে আসুন। এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে, যারা বলছে এদেরকে কনভার্ট হতে, যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে, এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না? ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই। সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই। জানি না আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কি পারবেন, কিন্তু এটা চলতে পারে না। এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি, প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন। সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান। এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে, এরকম প্রচুর বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে ওই ক্যাম্পে,
প্রায় 400-র উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে এনারা আপাতত রিফিউজি ক্যাম্পে যাবেন যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন অর্থাৎ মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে। আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাঁপ দিন, আপনি ঝাঁপ দেবেন? আপনার জীবনের ভয় আছে, এদের জীবনের ভয় নেই। এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ, কেন যাবে, কিভাবে যাবে? যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন যাবে। আর যাবেটা কোথায়? বাড়িটা তো ভেঙে দিয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দিয়েছে, বাড়ি তো নেই। মাসিমা বলছে বাড়ি তো নেই, কোথায় যাব? যাবে কোথায়? কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলছেন যে আপনি শামশেরগঞ্জে গিয়ে লোকদেরকে উস্কেছেন, সেখানে বলেছেন হাসুয়া ধরতে আপনার বিরুদ্ধে এফআইআর করবেন। ওনার যেখানে করার সেখানে এফআইআর। ওনার পরিবারের কীর্তি আর আমি বলতে চাই না। আদিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল গুলি করে, আর আমি শামশেরগঞ্জে যাইনি। ও একটা সাংসদ নিজের এলাকায় ঘোরে না, কিছু না, শুধু ধর্মীয় কারণে জিতেছে। দেখুন, কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের বি টিম, এটা প্রমাণিত হয়ে গেছে। আর ওনাকে বলুন না, 1947 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল? ওনাকে বলুন না, গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 সালে যখন এই রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিল লোকজন বাবারে মারে বলে, তখন তো ঈশা খান চৌধুরীর জন্ম হয়নি, কিন্তু ইতিহাস তো পড়েছেন। তখন কি বিজেপি ছিল কলকাতাতে? তাহলে গ্রেট ক্যালকাটা কিলিংস হলো কেন?